আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফিনান্স ব্যাংকিংয়ের চ্যাপ্টার 13 অগ্নিবীমা। অগ্নিবীমা হচ্ছে অগ্নিজনিত দুর্ঘটনার কারণে যদি দুর্ঘটনার যেসব ক্ষতি হয়ে থাকে, যেসব আমাদের ক্ষতি হয়েছে সেসব যদি ক্ষতির বিনিময়ে আমরা যদি কোনো ক্ষতিপূরণ পাই তাকে বলা হয় অগ্নিবীমা। অর্থাৎ বর্তমানে এটা মানে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো সম্পদ একটা বিল্ডিং আগুনে পুড়ে গেল। এখন বিমা কোম্পানির কাছে আমরা একটা আগে বিল্ডিংটার অগ্নিবীমা করে রেখেছি, যার ফলে বিল্ডিংটা পুরার ফলে যত টাকা আমাদের ক্ষতি হয়েছে তা বিমা প্রতিষ্ঠান আমাদেরকে আবার বিল্ডিংটা বানানোর জন্য দিবে। এরপর আমরা একদম অগ্নিবীমার ফলে আমরা বিল্ডিংটার ক্ষতিপূরণ পাচ্ছি। তো অগ্নিবীমার আর গুরুত্ব হলো আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। অগ্নিবীমার যেসব গুরুত্ব রয়েছে তার মধ্যে একটি হলো আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাটা কি? আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাটা হলো আমরা যে বিমা কোম্পানি আমাদেরকে যে বিল্ডিংয়ের ক্ষতিপূরণটা দিল, যার ফলে আমরা নতুন করে বিল্ডিংটা বানাতে পারবো, সেটা হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। আর্থিকভাবে আমরা আবার কি সক্ষম হতে পারবো, যেটাকে বলা হয় আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর আরেকটা সুবিধা অগ্নিবীমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হচ্ছে নিরাপত্তা বোধ ও স্বস্তি প্রতিষ্ঠা করে। নিরাপত্তা ও স্বস্তি প্রতিষ্ঠা। এর মানে কি? নিরাপত্তা ও স্বস্তি, আমরা যদি বিল্ডিংটা আগে থেকে যেহেতু আমরা কি বিমা করে রেখেছি, যার কারণে আমরা একটু স্বস্তি বোধ করি যে বিল্ডিংটা যদি কিছু হয় আগুনে বা কোনো কারণে যদি নষ্ট হয়, তাহলে আগুনের জন্য যে নষ্ট হয়ে থাকে, বিল্ডিংটা পুড়ে যায়, তাহলে আমরা এক ধরনের আর্থিক প্রতিরক্ষা পাবো বিমা কোম্পানির কাছ থেকে, যা আমরা আমরা নিরাপত্তা বোধ করি আর্থিকভাবে। আর আর্থিকভাবে নিরাপত্তা স্বস্তি বোধ করি যে আমরা এক ধরনের ক্ষতিপূরণ পাবো, যাতে আবার বিল্ডিংটা আবার পুনরায় বানাতে পারবো। একে বলা হয়, এর মাধ্যমে বিমা কোম্পানি আমাদেরকে আর্থিক ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে সমাজে। এরপর আমরা দেখব অগ্নিবীমার শ্রেণীবিভাগ। অগ্নিবীমার শ্রেণীবিভাগটা কি? অগ্নিবীমার শ্রেণীবিভাগের মধ্যে যেসব টপিক আমাদের ভার্সিটি এক্সাম এবং আমাদের পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তা দেখব যেসব বিষয় ইম্পর্টেন্ট। আর বাকি যেসব বিষয় এইসব আর নৌবিমাতে যেগুলো আছে ওগুলো আমরা স্কিপ করব। নৌবিমাতে আগের ভিডিওতে এই অগ্নিবীমার সাথে অনেক কিছু মিল রয়েছে। অগ্নিবীমার শ্রেণীবিভাগের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে নির্দিষ্ট বিমাপত্র। এখন নির্দিষ্ট বিমাপত্রটা কি? নির্দিষ্ট বিমাপত্র হলো একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের কথা উল্লেখ থাকে এবং ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাপত্রে উল্লেখিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে। এর মানে হচ্ছে একটা যে বিমা চুক্তি হয়, চুক্তির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের কথা থাকে, যার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের কথা থাকে যে যদি বিল্ডিংটা নষ্ট হয় তাহলে আমরা এই অ্যামাউন্টটা পরিশোধ করব, বিমা প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে বলে। আর যখন বিল্ডিংটা পুড়ে যায় তখন বিমাকারী বা বিমা প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে সেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যেটা ঠিক করা হয়েছিল চুক্তিতে সেটা পরিশোধ করে। এরপরে এটা হচ্ছে নির্দিষ্ট বিমাপত্র। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রেণীবিভাগের মধ্যে হলো গড়পরতা বিমাপত্র।
এখন গড়পড়তা বিমাপত্র বলতে আমরা কি বুঝি? এরূপ বিমাপত্র এটা হচ্ছে এক ধরনের বিমাপত্র যেখানে নির্দিষ্ট বিমাপত্রের বিপরীত এটা হচ্ছে নির্দিষ্ট যে বিমাপত্রটা করলাম সেই নির্দিষ্ট বিমাপত্রের বিপরীত। এখানে এই বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উল্লেখিত পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয়। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ থাকে না, চুক্তির সময় নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ থাকে না, কিন্তু যখন ক্ষতি হয় তখন এই গড়পড়তার একটা সূত্র রয়েছে, সেই সূত্রের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। সেই সূত্রটা হলো বিমাপত্রের মূল্য বা বিমাকৃত অঙ্ক অঙ্কের সাথে দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য দ্বারা ভাগ করতে হবে। ইন্টু ক্ষতির পরিমাণ বা ক্ষতি দ্বারা যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্বারা কি গুণ করতে হবে। অর্থাৎ বিমাপত্রে যে মূল্যে ধরি আমরা আমাদের সম্পত্তির বিমাপত্রের মূল্য মানে বিমাপত্রের যে মূল্যটা রয়েছে বা যে মূল্যটা বিমাপত্রে আমরা কি দিয়েছি, যে ক্ষতি হয়েছে সে পরিমাণ সে মূল্যটা আমাদের মোট সম্পত্তির মূল্য যে যত টাকা সম্পত্তি আমরা বিমা করছি সেটা সাথে দুর্ঘটনাকালে মানে দুর্ঘটনা হয়েছে যে পরিমাণ সম্পত্তি ছিল, দুর্ঘটনার সময় যে পরিমাণ সম্পত্তি নষ্ট হয়েছে তার মূল্য, আর হচ্ছে যে পরিমাণ সম্পত্তি ক্ষতি হয়েছে তা দ্বারা গুণ করতে হবে। এরপর আমরা দেখব বাড়তি বিমাপত্র। বাড়তি বিমাপত্রটা কি? যে সকল গুদামে নির্দিষ্ট সময়ের জন্য মালামাল সংরক্ষণ করা হয় না, বরং আগমন নির্গমন সবসময় ঘটে, সে সকল গুদামে রক্ষিত অগ্নিবীমার ক্ষেত্রে মূল বিমাপত্রের সাথে অতিরিক্ত বিমাপত্র ইস্যু করা হলে তাকে বলা হয় বাড়তি বিমাপত্র। অর্থাৎ আমরা কি একসাথে কত টাকার পণ্য একসাথে সকল পণ্য একসাথে নির্দিষ্ট সময়ের জন্য মালামাল সংরক্ষণ করা হয় না, মানে হচ্ছে এখানে হচ্ছে একসাথে নির্দিষ্ট সময়ের জন্য মালামাল সংরক্ষণ করা হয় না, মানে কি ধরেন একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোন এরকম একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত পণ্য উৎপাদন করা হয়, তাহলে একটা নির্দিষ্ট একটা কত টাকার পণ্য উৎপাদন করা হবে, তা কত টাকার পণ্য বিমা করা হবে তা কি ঠিক করা হয় না। কত টাকার পণ্য আসতে থাকে যেতে থাকে, এবং তাই এসব রক্ষিত একটা যে বিমা করা হয় এই পণ্যের যেগুলো রয়েছিল প্রথমে ওই পণ্যের একটা বিমা করা হয়, এই বিমাপত্রের সাথে অতিরিক্ত পণ্যের একটা বিমা করা হয়, তাকে বলা হয় বাড়তি বিমাপত্র। মানে হচ্ছে যে পণ্য যেহেতু প্রতিনিয়ত উৎপাদন হয় তাহলে নির্দিষ্ট পণ্যের বিমা করা হয় না, একটা আনুমানিক যে পণ্যটা বর্তমানে রয়েছে সে পণ্যের একটা বিমা করা হয়, এর সাথে প্রতিনিয়ত যে পণ্যটা উৎপন্ন হয় তার একটা কি তাও কি হিসাব করা হয়। এরপর একটা দেখবো আমরা পুনঃস্থাপন বিমাপত্র। পুনঃস্থাপন বিমাপত্র কি? যদি কোম্পানি অগ্নিজনিত কারণে যে বিল্ডিংটা যদি পুড়ে যায়, এই বিল্ডিংটা যদি পুড়ে যায় তাহলে এই
বিমা কোম্পানি অর্থ প্রদান না করে ক্ষতিপূরণ না দিয়ে বিল্ডিংটা আবার পুনরায় তৈরি করে দেওয়াকে বলা হয় পুনঃস্থাপন বিমাপত্র। এরপরে দেখব ঘোষণাযুক্ত বিমাপত্র। ঘোষণাযুক্ত বিমাপত্র হচ্ছে একটি কোম্পানি একটি সময় যে পরিমাণ, ধরেন একটা কোম্পানিতে 100 একক বর্তমানে পণ্য রয়েছে এবং কোম্পানি কি করলো 100 এককের পণ্যের উপর 75 সকল 100 পণ্যের উপর যত টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে তার 100% প্রিমিয়াম না দিয়ে যদি 75% প্রিমিয়াম দেয় এবং আর বাকি 25% নিজের কাছে রেখে দেয় এবং কি করে বছর শেষে কি পরিমাণ পণ্য মজুদ রয়েছে, কি পরিমাণ পণ্য 75% প্রিমিয়াম দিয়ে বিমাপত্র সংগ্রহ করে, কিন্তু বছর শেষে কি পরিমাণ পণ্য উৎপাদন হয়েছে তা সমন্বয় করে 100% প্রিমিয়াম প্রদান করে। ওই যে পরিমাণ পণ্য মজুদ রয়েছে তার উপর 100% প্রিমিয়াম প্রদান করে। একে বলা হয় ঘোষণাযুক্ত। ঘোষণা দেয় কত কি পরিমাণ, ঘোষণাযুক্ত বলার কারণ হচ্ছে ঘোষণা দিয়ে কত পরিমাণ পণ্য বছর উৎপাদন হয়েছে তার উপর প্রিমিয়াম প্রদান করে, তাই বলা হয় ঘোষণাযুক্ত বিমাপত্র। এরপরে দেখব সমন্বয়যুক্ত বিমাপত্র। সমন্বয়যোগ্য বিমাপত্র। এখন সমন্বয়যোগ্য বিমাপত্র বলতে আমরা কি বুঝি? সমন্বয়যোগ্য বিমাপত্র বলতে আমরা বুঝি একটি কোম্পানির কাছে 100 একক পণ্য বর্তমানে মজুদ রয়েছে, হ্যাঁ, তো এখন কোম্পানি কি করলো 100 একক পণ্যের উপরে প্রকৃত 100 মজুদ যেটা রয়েছে 100 একক তার উপরে বিমা করলো আর এবং 100%ই বিমা প্রিমিয়াম প্রদান করলো, কিন্তু বছর শেষে কি পরিমাণ পণ্য মজুদ ছিল পুরো বছরে, কিন্তু কি 100% প্রিমিয়াম প্রদান করে, কিন্তু বছরে যখন যদি আগুনে পুড়লে পুরা সময় যদি অগ্নিজনিত কারণে দুর্ঘটনার কারণে যদি পণ্য পুড়ে যায় তখন বা নষ্ট হয়ে যায় তখন যেই পরিমাণ পণ্য নষ্ট হয়েছে তার উপরে কিন্তু বিমাগুলোতে ক্ষতিপূরণ দিয়ে থাকে, কিন্তু বর্তমানে প্রকৃত যে পরিমাণ মজুদ রয়েছে তার উপরে প্রিমিয়াম দেওয়া হয়। তাহলে আমরা কি বলতে পারি বছর শেষে এরপরে হলো বছর শেষে কি পরিমাণ মজুদ পণ্য সারা বছরের উৎপাদন হয়েছে তার উপর হ্রাস বৃদ্ধি করে কি পরিমাণ পণ্য আরও যোগ হলো আর কি পরিমাণ পণ্য আরও কমলো তার উপরে হ্রাস বৃদ্ধি যে পরিমাণ হলো তার উপরে যোগ বিয়োগ করে তার উপরে হিসাব করে প্রিমিয়ামের হ্রাস বৃদ্ধি কমে হ্রাস বৃদ্ধি করা হবে, অর্থাৎ প্রিমিয়াম অতিরিক্ত প্রদান করা হবে নাকি আরও প্রিমিয়াম পাবে বিমা প্রতিষ্ঠান দিবে সেটা হিসাব করা হয়। এরপর একটা হলো বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বিমাপত্র। সর্বোচ্চ মূল্যের বিমাপত্র এটা হলো, ধরেন সারা বছর আমি 500 একক পণ্য উৎপাদন করব এবং এটা আনুমানিক ধরে নেওয়া হলো 500 একক পণ্য উৎপাদন করব বিমা করার সময়, কিন্তু আমি কি করলাম 500 এককের উপরেই কি প্রিমিয়াম প্রদান করলাম, 100% প্রিমিয়াম প্রদান করলাম 500 এককের উপরে, কিন্তু বছর শেষে আমি 400 একক পণ্য যদি উৎপাদন করি তাহলে আমাকে কি বিমা প্রতিষ্ঠান আমাকে হিসাব করে বিমা প্রিমিয়ামের 1/3 প্রদান করা ফেরত দিয়ে দিবে, যাকে বলা হয় বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বিমাপত্র। অর্থাৎ 500 আমি কম উৎপাদন করলে আমাকে কম যদি উৎপাদন করি তাহলে আমাকে 100%-এর 1/3
ফেরত দিয়ে দেওয়া হবে। প্রিমিয়াম যেহেতু প্রিমিয়াম দিয়েছি তার 1/3 ফেরত দেওয়া হবে, তাই বলা হয় বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বিমাপত্র। এরপরে আমরা দেখব অগ্নি বিমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি। ক্ষতিপূরণের জন্য যে বীমা প্রতিষ্ঠান যে দাবি করার জন্য যেসব জিনিস করণীয়, যেসব জিনিস বীমা গ্রহীতা মানে যে প্রতিষ্ঠান বীমা গ্রহণ করছে তার নিজস্ব পণ্যের বিনিময়ে বীমা গ্রহীতা আর করণীয় হলো আগুনে বিনষ্ট হয়ে গেলে যেসব জিনিস করণীয় তা হলো প্রথমটা হচ্ছে অবহিতকরণ। অবহিতকরণটা কি? অবহিতকরণ হলো অগ্নি সংঘটিত হওয়ার পরে বীমা প্রতিষ্ঠানকে জানানো। বীমা প্রতিষ্ঠানকে জানানো। এরপরে বীমা পেশ, বীমা দাবি পেশ। দাবি পেশ মানে হচ্ছে কি? বীমা দাবি পেশ অবহিতকরণের 15 থেকে 30 দিনের মধ্যে বা চুক্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে বীমা কোম্পানিকে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সহকারে জানানো। একে বলা হয় দাবি পেশ। কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কত টাকার মূল্যে ক্ষতি হয়েছে তা সবকিছু জানানোকে বলা হয় বীমা দাবি পেশ। এরপরে এটা হচ্ছে বীমা গ্রহীতার করণীয়। আর বীমা প্রতিষ্ঠানের যে করণীয়, বীমাকারী বলা হয় করণীয় হলো দাবির বৈধতা নিশ্চিতকরণ। ফার্স্ট হলো দাবির বৈধতা নিশ্চিতকরণ। অর্থাৎ বীমা গ্রহীতা যে দাবিটা করলো যে এত টাকার পণ্য নষ্ট হয়েছে বা যেসব এত টাকা ক্ষতি হয়েছে এগুলো এই দাবিগুলো কি যথার্থ নাকি তা তা যাচাই করাকে বলা হয় দাবির বৈধতা নিশ্চিতকরণ। এরপরে দেখব প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজ খবর। প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজ খবরটা কি? অর্থাৎ প্রিমিয়াম প্রদান বীমাকারী যে প্রতিষ্ঠানটা বীমা গ্রহণ করেছে তার পণ্যের জন্য সে পণ্যের ধরেন 100 একক পণ্যের 100% প্রিমিয়াম প্রদান করা হয়েছে নাকি 80% প্রিমিয়াম প্রদান করেছে তা যাচাই করা কে বলা হয় প্রিমিয়াম প্রদানের খোঁজ খবর নেওয়া। এরপর হচ্ছে ক্ষতির তদন্ত করা। আসলে ক্ষতিটা কোন কারণে হয়েছে, অভ্যন্তরীণ কোনো কারণে হয়েছে যে নির্দিষ্ট কারণে বীমা করা হয়েছে অগ্নিজনিত কারণে, এই কারণে তাহলে যে নাকি অন্য কোনো কারণে করা ক্ষতি হয়েছে তা তদন্ত করা। এরপর হচ্ছে প্রয়োজনে মধ্যস্থ নিয়োগ করা। প্রয়োজনে মধ্যস্থ নিয়োগ করা বলতে আমরা বুঝি
যদি বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে কোনো সময় মতান্তর দেখা গিয়েছে বীমা গ্রহীতা বললো 1 কোটি টাকার কি ক্ষতি হয়েছে আর বীমাকারী বললো 80 লাখ টাকার ক্ষতি হয়েছে, তাহলে তারা দুজনে মিলে কি করবে, সিদ্ধান্ত নিয়ে একজন বাইরে থেকে লোক ঠিক করবে যার মাধ্যমে কত টাকার ক্ষতি হয়েছে এবং কি কারণে ক্ষতি হয়েছে তা যাচাই করা হয়। এরপর হচ্ছে ক্ষতিপূরণ প্রদান। সব কার্যক্রম শেষ হওয়ার পরে যত টাকার ক্ষতি হয়েছে তা বীমাকারী প্রদান করে। একে বলা হয়, ইনশাল্লাহ আপনারা এখানে বুঝে গেলেন যে কি অগ্নি বীমা কার্যক্রম এবং কিভাবে করতে, কি এখানে এইচএসসি পরীক্ষা প্লাস ইউনিভার্সিটি টেস্টে যে টপিক থেকে আসছে কোয়েশ্চেন, সেই টপিকটা আপনারা ভালো করে বুঝেছেন।